আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কুয়েট অ্যাডমিশন টেস্ট ২০২৪ এবং ২৫ এটা নিয়ে। তো তোমাদের সবাই জানো সেটা হচ্ছে যে কুয়েট এতদিন ধরে বিগত ৪ বছর ধরে হচ্ছে গুচ্ছ এক্সাম নিচ্ছিল। অর্থাৎ চুয়েট, কুয়েট এবং রুয়েট ৩ ইউনিভার্সিটি মিলে এক গুচ্ছের আন্ডারে পরীক্ষা নিচ্ছিল। যেগুলো অ্যাকচুয়ালি এমসিকিউ টাইপ ছিল। এবার কিন্তু সবগুলো ইউনিভার্সিটি এই গুচ্ছ থেকে বের হয়ে এসেছে। এখন তোমাদের সামনে কিছুদিন পরেই আর ৮ থেকে ১০ দিন পরেই হচ্ছে তোমাদের এই যে পরীক্ষা কুয়েট অ্যাডমিশন টেস্ট সেটা হতে চলেছে। এবং সেটাতে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি, লাস্ট মোমেন্ট কিছু টিপস তোমাদেরকে আমি আজকে বলবো। কিছু কোয়েশ্চেন অ্যানালাইসিস দেখবো যে আগে কুয়েট কী রকম প্রশ্ন করতো সেটা গুচ্ছেরও আগে, এবং বর্তমানে গুচ্ছে আসার পরে তাদের প্রশ্নের প্যাটার্নে কোনো চেঞ্জ এসেছিল কিনা এটা নিয়ে অ্যানালাইসিস করার পরে আমরা হচ্ছে কথা বলবো কিছু তোমাদের কমন কোয়েশ্চেন নিয়ে, যেগুলো তোমরা সাধারণতই করো। এই টাইপের কিছু কমন কোয়েশ্চেনের আনসার দেওয়ার ট্রাই করব। এবং এই কয়েকদিনে কি কি জিনিসগুলো বারবার রিপিটেটিভ পড়লে কুয়েটে তুমি হচ্ছে খুব ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমত আমরা চলে আসবো হচ্ছে যে কুয়েট এবার যে হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তিটা দিয়েছে তার রেসপেক্টে তারা যেভাবে পরীক্ষা নিচ্ছে সেই পরীক্ষাটার আলোকে মার্ক এবং কোয়েশ্চেন যে ডিস্ট্রিবিউশনটা সেটা কেমন। তো কুয়েট প্রথমত যে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে তারা কিছু মিস্টেক করেছিল, মিস্টেক ঠিক না, হয়তো বা তারা কল্পনা করেছিল যে অন্যভাবে এক্সামটা নেবে। পরবর্তীতে তারা কিন্তু সেটা মিস্টেকটাকে বা যেটাই বলি না কেন চেঞ্জ করে দিয়েছে। ভর্তি বিজ্ঞপ্তি চেঞ্জ করে দিয়ে তারা হচ্ছে নতুন যে বিজ্ঞপ্তিটা দিয়েছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ এই ৪টা সাবজেক্টেই সবগুলোতেই ২৫টা করে এমসিকিউ থাকবে। এবং টোটাল হচ্ছে ১০০ এমসিকিউ এর একটা পরীক্ষা হবে, যেই পরীক্ষাটা হবে ৩ ঘন্টা ধরে, ঠিক আছে? তো এই ২৫টা করে যে এমসিকিউ গুলো আসবে প্রত্যেকের জন্য মার্ক ডিস্ট্রিবিউশন আবার সেম না। ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের জন্য মার্ক ডিস্ট্রিবিউশনটা একরকম এবং ইংলিশের মার্ক ডিস্ট্রিবিউশনটা কিন্তু একটু আলাদা। সেটা কিরকম? আমরা যদি বলি ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথের ক্ষেত্রে ২৫টা প্রশ্নে তুমি হচ্ছে ১৫০ করে মার্ক পাবা। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে হচ্ছে ৬ মার্কস করে, 6 মার্কস। ঠিক আছে? 6 মার্কস পার কোয়েশ্চেন। এবং এই ফাংশনাল ইংলিশ যে পার্টটুকু আছে, এই ইংলিশ পার্টটুকুতে হচ্ছে 25 কোয়েশ্চেনই থাকবে, বা এর মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু আলাদা। সেটা হচ্ছে প্রত্যেক প্রশ্নের জন্য তোমার হচ্ছে বরাদ্দ থাকবে মাত্র ২ মার্ক করে। তাহলে ২ মার্ক হচ্ছে পার কোয়েশ্চেনে। ঠিক আছে? এবং বলা হচ্ছে যে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে তোমাদের। প্রত্যেকটা ভুল নম্বরের জন্য 25% মার্ক করে তোমাদের ডিডাক্ট হয়ে যাবে, অর্থাৎ কেটে যাবে। তো নেগেটিভ মার্কিং এর একটা ইস্যু আছে কিন্তু। এবং এই মার্কিংটা হচ্ছে যার যেমন মার্কিং পার কোয়েশ্চেনে তার 25% হারে হচ্ছে কেটে যাবে। যদি আমি ইংলিশের ক্ষেত্রে বলি তাহলে ২ মার্কে 25% কত হচ্ছে? 0.5। তাহলে 0.5 করে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য তোমার কিন্তু নেগেটিভ মার্কিং চলে আসবে। এবং বাকি যে আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে ৬ মার্ক করে একটা কোয়েশ্চেন। এই কারণে হচ্ছে তোমার ১.৫ মার্ক করে হচ্ছে নেগেটিভ মার্কিং আসবে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য। ঠিক আছে? এবং এই সবগুলো মিলেই তুমি হচ্ছে টোটাল বরাদ্দকৃত টাইম পাবে ৩ ঘন্টা। তোমাদেরকে জানিয়ে রাখি এই সেম প্যাটার্নেই কিন্তু এতদিন ধরে গুচ্ছে পরীক্ষা নিয়ে আসছিল চুয়েট, কুয়েট, রুয়েট। এই টোটাল যে কোয়েশ্চেনটা হচ্ছে তো তারা যে কোয়েশ্চেনটা সেট করছিল তারা কিন্তু এই সেটআপেই কোয়েশ্চেন সেট করেছিল। এবং কুয়েটও তাদের যে হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে তার মতোই তারা পরীক্ষা নেয়ার প্ল্যান করছে এবং সেভাবেই পরীক্ষা নেওয়া হবে। তো এই কারণে প্রিপারেশনটা অনেকটা তোমাদের আগের যে যারা ব্যাচ ছিল তারা সিকে রুয়েটের জন্য যেভাবে প্রিপারেশন নিয়েছিল অনেকটা সিমিলার প্রিপারেশন হবে শুধুমাত্র কুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য। বাকিদের জন্য প্রিপারেশনটা একটু আলাদা রকম নিতে হবে। তো আমরা চলো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ হচ্ছে প্রথমত একটু কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে আসি যে যখন তারা গুচ্ছের আন্ডারে ছিল তখন কিরকম প্রশ্ন আসতো। এবং কুয়েট আগেও কিন্তু আগে আগে নিজেদের মতো পরীক্ষা নিত। এবং বলে রাখি যে কুয়েট যখন গুচ্ছে না ছিল, অর্থাৎ তারা যখন নিজেরাই পরীক্ষা নিত যেটা এবার করছে তারা, তখনই কিন্তু তারা এই সিমিলার প্যাটার্নেই পরীক্ষা নিত। ঠিক আছে? তো তার সাথে গুচ্ছের মধ্যে কি ডিফারেন্স আছে সেটাকে অ্যানালাইসিস করে আমরা একটু প্রেডিক্ট করার ট্রাই করব যে এবছরে কি টাইপের প্রশ্ন হয়তোবা তারা করতে পারে। ঠিক আছে? তো প্রথমত আমি হচ্ছে সাবজেক্ট ওয়াইজ যদি আসি, প্রথমত আমি অ্যানালাইসিস করব যে ফিজিক্সটা। তো ফিজিক্সের হচ্ছে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে আমি মোটামুটি ৩টা ক্যাটাগরিতে বিভক্ত করেছি। একটা হচ্ছে ফর্মুলা বেসড কোয়েশ্চেন, যেটা হচ্ছে এই কালারের বার গ্রাফে তুমি দেখতে পাচ্ছ অনেকটা কমলা কালারের, এবং ইয়েলো কালারের
যে গ্রাফগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লেংদি, অর্থাৎ একটু লং আনসার টাইপের কোয়েশ্চেন, এবং লাস্টটা হচ্ছে আমি ট্রিকি কোয়েশ্চেন রেখেছি। ট্রিকি বলতে হচ্ছে লং শর্ট যে কোনোটা হতে পারে, বাট এখানে তোমার কনসেপ্ট যদি ভালো থাকে তাহলেই তুমি সেটা ভালো মতো আনসার করতে পারবে পরীক্ষার হলে। হয়তোবা ওই প্রেশারের মধ্যে এই জিনিসগুলোকে টাফ লাগতে পারে, বাট আমি বলবো না যে টাফ কোয়েশ্চেন এগুলা। এটা হচ্ছে পেঁচিয়ে দেওয়া হয়, একটু ঘুরিয়ে দেওয়া হয় তোমাকে কনফিউজ করানোর জন্য। তো আমরা যদি হচ্ছে এই প্যাটার্নটা খেয়াল করি, এখানে টোটাল আমি হচ্ছে 5 বছরের কোয়েশ্চেন অ্যানালিসিসটা নিয়ে এসেছি। তার মধ্যে 18-19 যে সালটা, এখানে হচ্ছে কুয়েট কিন্তু তারা নিজেরাই পরীক্ষা নিয়েছিল, তারা গুচ্ছের আন্ডারে ছিল না, গুচ্ছের থেকে বাইরে ছিল, যেটা এবার তারা আবার করছে। এবং বাকি যে 4টা বছর দেখো, এই 4টা বছর হচ্ছে তারা গুচ্ছের আন্ডারে পরীক্ষা নিয়েছিল। তো যেহেতু তাদের কোয়েশ্চেন প্যাটার্ন আগে এবং গুচ্ছের আন্ডারে এবং বর্তমানে যেটা আছে সেটা একেবারে সেম আছে, তাহলে এখানে আলাদাভাবে কোনো ধরনের তোমার এক্সট্রা অ্যানালিসিস করার দরকার নেই। শুধুমাত্র প্রশ্নগুলোর ধাপটা কিরকম তারা চেঞ্জ করেছে সেটা দেখলেই হয়ে যাবে। কারণ একটা জিনিস বলে রাখা ভালো, তারা যখন গুচ্ছের আন্ডারে ছিল সবসময় কিন্তু কুয়েট এক্সাম হচ্ছে দায়িত্বে ছিল না এক্সামের। এক এক বছরে এক এক ইউনিভার্সিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো কখন কি প্রশ্ন করেছে তার উপর ডিপেন্ড করবে, কিন্তু তাদের প্যাটার্নটাও কিন্তু চেঞ্জ আসতে পারে, ঠিক আছে? এই 18-19 একটু খেয়াল করো, এই প্রশ্নের যদি তুমি রেঞ্জটা খেয়াল করো, টোটাল ফিজিক্সে 25টা প্রশ্ন আসে। তো এই 25টা প্রশ্নের মধ্যে মোটামুটি হচ্ছে দেখো, এই এই গ্রাফটা দেখো, বার গ্রাফটা, বড় যে লাইনটা, এটা অলমোস্ট হচ্ছে 17টা, 16-17টা প্রশ্নের মতো এসেছিল তোমার হচ্ছে ফর্মুলা বেসড কোয়েশ্চেন। এখানে ফর্মুলা বেসড কোয়েশ্চেন বলতে বোঝাচ্ছি আমি যে যেই টাইপের প্রশ্নগুলো তুমি আগে থেকেই বইয়ে পড়ে এসেছো, বা একেবারেই হচ্ছে 1 থেকে 2টা সূত্র ইউজ করেই হচ্ছে করতে পারো। বেসিক যেগুলো কোশ্চেন, যেগুলো হচ্ছে যে কেউ পারার কথা, এবং যেগুলো হচ্ছে প্রশ্ন বা হচ্ছে বিগত সালের যে এর আগের যে কোয়েশ্চেন ব্যাংকগুলো ছিল, এই কোয়েশ্চেন ব্যাংকের সাথে হুবহু নেয়া যে টাইপ প্রশ্নগুলো, সেগুলোই হচ্ছে তোমার এই ফর্মুলা বেসডের আন্ডারে। তাহলে খেয়াল করো, আগের যে ফর্মুলা বেসড যে পোর্শনটা, সেটা কিন্তু সবসময় সেম থাকছে না, বাট একটা মেজর পোর্শন কিন্তু থাকছে। তারপর আমি এটা বলতে পারি তোমাদেরকে যে তোমরা যদি তোমাদের যে বিগত সালের প্রশ্ন ব্যাংকগুলো দেখে যেতে পারো, তাহলে হচ্ছে শুধুমাত্র আমি বলছি না যে সিকে রুয়েটের কোয়েশ্চেন ব্যাংকই দেখতে হবে বা শুধু কুয়েটের কোয়েশ্চেন ব্যাংক দেখবে। তোমরা হচ্ছে টোটাল ইউনিভার্সিটি প্লাস হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং ওভারঅল যদি কোয়েশ্চেন ব্যাংকগুলো দেখো, তাহলে মোটামুটি এক ভার্সিটির কোয়েশ্চেন কিন্তু আরেক জায়গায় হচ্ছে রিপিট হয়। বাট ম্যাক্সিমাম হয় যেটা, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংগুলোই নিজেদের মধ্যে হচ্ছে রোটেট করতে থাকে, বা সায়েন্স অ্যান্ড টেকনোলজির কিছু ইউনিভার্সিটির কোয়েশ্চেনগুলো আছে, সেগুলো কিন্তু মাঝে মাঝে সিমিলার টাইপের কোয়েশ্চেন হচ্ছে ওরা নিয়ে আসে। তাহলে আগের বিগত বছরে যে হচ্ছে তোমার কোয়েশ্চেন ব্যাংকটা আছে, সেটা যদি তুমি দেখো, তাহলে দেখো একটা ম্যাক্সিমাম পোর্শন তুমি কিন্তু হুবহু কমন পেয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? এটা কিন্তু আমরা চার্ট দেখে বুঝতে পারছি। এবং তারপরে হচ্ছে লেংদি কিছু কোয়েশ্চেন, লেংদি বলতে এটা কঠিন বলবো না আমি, প্রশ্নগুলো অ্যাকচুয়ালি সহজ, বাট ওই যে টাইম ফ্রেমের মধ্যে আমি যদি বলি যে এক একটা প্রশ্নে তুমি কিন্তু খুব বেশি সময় পাচ্ছ না, তাই না? 2.5-3 মিনিট সময় পাচ্ছ। তো এই যে এই সময়ের মধ্যে তোমাকে যে এটা কাভার করে ফেলতে হবে, এটা করার জন্য তোমাকে যদি হচ্ছে 3-4টা সূত্রে অ্যাপ্লাই করতে হয়, অথবা কিছু কনসেপ্টের অ্যাপ্লাই করতে হয়, তো সেই ক্ষেত্রে একটু সময় লেগে যেতে পারে। তো সেই প্রশ্নগুলোকে আমি বলছি হচ্ছে লেংদি কোয়েশ্চেন। তো লেংদি কোয়েশ্চেন আসে না যে তা না, অবশ্যই আসে, বাট এর পোর্শনটা কিন্তু খুব একটা বেশি না। মোটামুটি পাঁচ পাঁচ হাইয়েস্ট কত দেখতে পাচ্ছ এখানে, হাইয়েস্ট হচ্ছে 6টা, হয়তো বা 6-7টা। তো 5 থেকে 7টা খুব বেশি হলে লেংদি প্রশ্ন পাবা তুমি। এবং তোমার তো আসলে 25 আউট অফ 25 আনসার করার দরকার নেই, কারণ এক একজনের হচ্ছে স্ট্রং পোর্শন এক একটা। আমি যদি বলি হচ্ছে কেউ ফিজিক্সে ভালো পারে, কেউ কেমিস্ট্রি ভালো পারে, কেউ হচ্ছে ম্যাথ ভালো পারে, তো সবার স্ট্রং পোর্শন কিন্তু একই রকম হবে না। যে ফিজিক্সে ভালো সে সর্বোচ্চ ট্রাই করবে যে আমি যেন ফিজিক্সে হচ্ছে একটা ভুল করে না আসি, যথাসম্ভব 25-এর মধ্যে 23, 23 to 25 যদি আনসার করে আসতে পারে, তাহলে হ্যাঁ বলা যেতে পারে যে তার ফিজিক্স যেটা স্ট্রেংথ ছিল সেটা সে পরীক্ষার হলে কাজে লাগাতে পেরেছে। এবং বাকি যেগুলো মনে করো তোমার কেমিস্ট্রিতে উইকনেস আছে, তো ফিজিক্স এবং ম্যাথে তুমি যদি সেটা কাভার করে ফেলতে পারো, কেমিস্ট্রি যদি তুমি হচ্ছে কমও আনসার করো খুব একটা সমস্যা হবে না, কারণ ওভারঅল মার্কিং কিন্তু তোমার হচ্ছে রেজাল্ট আসবে, ঠিক আছে? তাহলে ঘটনাটা দেখো যে লেংদি কোয়েশ্চেন খুব বেশি না আসলেও 5টা, মোটামুটি অ্যাভারেজে আমি 5টা কোয়েশ্চেন ধরি, এই 5টা কোয়েশ্চেন কিন্তু হচ্ছে 5টাই হয়তো বা আনসার করার মতো, বাট ওই টাইম লিমিটের মধ্যে কে কত ফাস্ট ক্যালকুলেশন করতে পারছে, কে হচ্ছে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারছে, এগুলো কিন্তু অনেকগুলো আমি দেখেছি যে বিগত সালের কোয়েশ্চেন থেকে নেয়, হয়তো বা কোয়েশ্চেনগুলো বড়,
কিছু কিছু দেখবা রিটেন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন থাকে আমাদের বইগুলোতে, যেগুলো সৃজনশীলে দেওয়া হয়। তো সেই প্রশ্নগুলোই করেছে কি এরা এমসিকিউতে দিয়ে দিয়েছে। কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়ালি কমন কোয়েশ্চেনের আন্ডারেই পড়ে, কিন্তু হচ্ছে সমস্যাটা যেটা সেটা হচ্ছে লেংদি হওয়ার কারণে এটা আনসার করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো এটা কিন্তু একটা প্রশ্ন নিয়ে আছে, বাট খুব বেশি না, আমি বলবো 25টার মধ্যে খুব বেশি হলে 5টা, অ্যাভারেজে ধরো 5টা প্রশ্ন হচ্ছে এই টাইপের তোমরা পাবা। এবং লাস্ট যেটা আমি বলছি ট্রিকি কোয়েশ্চেন, এটা কিন্তু একটা সিঙ্গেল প্যাটার্ন ফলো করছে না, এটা ডিপেন্ড করছে আসলে ট্রিকি আমি কি হিসাবে বলছি। তো এটা মূলত হচ্ছে কিছু কনসেপ্ট বেসড কোয়েশ্চেন থাকে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে খুবই ছোট 1-2টা সূত্র দিয়েই ম্যাথটা করা পসিবল। কিন্তু সমস্যা হচ্ছে যেটা, যে তোমার এই কিছু মাঝে মাঝে উদ্দীপকের প্যাচে তোমাকে ফেলে দেয়। তো সেম টাইপের কোয়েশ্চেন, খুবই ইজি টাইপের কোয়েশ্চেন বুয়েটে হচ্ছে কয়েকদিন আগে একটা প্রশ্ন এসেছিল, যে একটা হার্ট বিট দিয়ে প্রশ্ন এসেছিল, যে একটা হার্ট হচ্ছে পাম্প করে, পাম্প করলে সে কত পরিমাণ কাজ করে। তো এই টাইপের একটা প্রশ্ন এসেছিল। তো প্রশ্নটা কিন্তু খুবই ইজি, এটা কিন্তু এক লাইনের একটা প্রশ্ন, কারণ ডাব্লিউ সমান হচ্ছে তোমাকে পি ইন্টু ডেল্টা ভি ইউজ করতে হবে, এবং কতবার হচ্ছে সেটা বিট করে সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যায়। তো এই যে সিম্পল কোয়েশ্চেনটা, এটা যে ওই মোমেন্টে বুঝতে পেরেছে যে আসলে এটা করলেই হয়, তাহলে কিন্তু তার খুব একটা কষ্ট করা লাগবে না। কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইজি এবং 1-2 লাইনেই হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ওই টাইমে তোমার মাথায় ক্যাচ করছে কিনা এটা। তো এই ট্রিকই হচ্ছে কিছু উদ্দীপকের প্যাচে ফেলে দিতে পারে, অথবা একেবারেই হচ্ছে নতুন কোনো টপিক আসতে পারে, যেটা সাধারণত কুয়েটে এখন পর্যন্ত ফিজিক্সের ক্ষেত্রে আমি দেখিনি যে একেবারে আননোন কোনো টপিক দিয়ে কোয়েশ্চেন করেছে। বাট যদি করে, তুমি জাস্ট, আমি বলেছিলাম আগের ভিডিওতেও বলেছিলাম যে কখনো যদি আননোন কোয়েশ্চেন তোমার কাছে আসে, জাস্ট এটাকে স্কিপ করে চলে যাও, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। তো এই হচ্ছে মোটামুটি ফিজিক্সের একটা ওভারভিউ, যে তুমি যদি তোমার প্রশ্ন ব্যাংকগুলো দেখে যাও এবং তোমার মেইন যে টেক্সট বুক আছে সেটা যদি দেখে যাও, তাহলে অলমোস্ট 60%, আমি বলে দিতে পারি মোটামুটি 50-60% তুমি কমন পেয়ে যাবে। এবং আগের আগের যে হচ্ছে তোমার, তুমি যেখানে পড়াশোনা করো সেগুলো যদি একটু দেখে যাও, ভালোটা ঝালাই করে যাও, আমার মনে হয় না ফিজিক্সে কোনো একটা সমস্যা হবে। ফিজিক্সটা কিন্তু তুলনামূলক সহজ প্রশ্নই আসে। তো এখন আসি আমরা কেমিস্ট্রির দিকে। কেমিস্ট্রির দিকে ওই আমি হচ্ছে এইটাকে আবার 3 ভাগেই ভাগ করেছি। একটা হচ্ছে থিওরিটিক্যাল টাইপ কোয়েশ্চেন। থিওরি বলতে বেসিক যে কোনো থিওরি আসতে পারে। থিওরির তো কোনো হিসাব নাই। কেমিস্ট্রি মানেই হচ্ছে থিওরিটিক্যাল। ম্যাথমেটিক্যাল জিনিসপত্র কম আছে এখানে। কিছু ফর্মুলা বেসড কোয়েশ্চেন, যেগুলো হচ্ছে বইয়ের থেকে হুবহু পেয়ে যাবে, এবং খুব বেশি বড় ম্যাথ না। আর লেংদি, এটাও বই থেকেই পেয়ে যাবে তুমি, বই বা হচ্ছে আগের প্রশ্নগুলো ব্যাংকগুলোতে পেয়ে যাবে, কিন্তু একটু লেংদি হবে কোয়েশ্চেনগুলো। এগুলোকে আমি হচ্ছে লেংদি কোয়েশ্চেন বলেছি। তো দেখো, এখানেও তুমি যদি একটু গ্রাফটা দেখো, মোটামুটি এই যে থিওরিটিক্যাল পার্টটা সবসময় হাই রাইজ বিল্ডিং এর মতো না হলেও মোটামুটি কিন্তু একটা মেজর পোর্শন কাভার করছে, তাই না? এখানে দেখো, এখানে দেখো, এখানে দেখো, মোটামুটি আমি যদি 18-19 সাল বলি, যেখানে কুয়েট হচ্ছে গুচ্ছের বাইরে ছিল, সেখানে কিন্তু তারা মোটামুটি 12-13টা প্রশ্ন হচ্ছে থিওরি থেকে দিয়েছিল, হুবহু থিওরিটিক্যাল বেসড কোয়েশ্চেন, আর এক্সট্রা কোনো কিছু অ্যাড করেনি। ঠিক আছে? তো এখানেও মোটামুটি 10টা, মোটামুটি এভারেজে তুমি খেয়াল করো, মোটামুটি 8 থেকে 10টা প্রশ্ন 25টার মধ্যে তোমার কাছে থিওরি বেসড কোয়েশ্চেন আসতে পারে। তোমরা প্রশ্ন ব্যাংকগুলো দেখলেই বুঝতে পারবে থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো কেমন আসে। কিছু বিক্রয় নির্ভর প্রশ্ন আসতে পারে, কিছু হচ্ছে যৌগের নির্ভর প্রশ্ন আসতে পারে, বা এই বিক্রিয়াটা কিভাবে হয় বা কোন মেথডের ভিত্তিতে হয়, এই টাইপের প্রশ্ন আসতে পারে। বা তুমি যদি পেরিওডিক টেবিল দেখো, তোমাদের পর্যায় বৃত্ত ধর্ম থেকে কিছু প্রশ্ন আসতে পারে। তো যে কোনো জায়গা থেকে আসুক না কেন, এটা একেবারে হচ্ছে বেসিক থিওরি থেকে আসবে, খুব একটা বড় হবে না, এখানে টাইম কনজিউমও হবে না খুব একটা। তুমি খুবই ইজিলি তোমার হচ্ছে কম টাইমের মধ্যে এটাকে কাভার করে ফেলতে পারবে, এটা কোনো ইস্যু হওয়ার কথা না। এরপরে আসি আমি হচ্ছে এই থিওরি বেসড, যে ফর্মুলা বেসড যে কোয়েশ্চেনগুলো, যেগুলো হচ্ছে মোটামুটি আমাদের হাজারি স্যার বা অন্যান্য যেটা তোমরা ফলো করো না কেন, কেমিস্ট্রি বইগুলো আছে, সেই কেমিস্ট্রি বইয়ে তুমি হুবহু এই প্রশ্নগুলো পেয়ে যাবে। আগের বছরেও যা ছিল, এখনো মোটামুটি শুধুমাত্র বইয়ের সাইজ বেড়েছে, বাট মোটামুটি বেসিক জিনিসগুলো কিন্তু সেম আছে। তো ওই হুবহু যে বইয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি দেখে যাও, এই ফর্মুলা বেসড কোয়েশ্চেনগুলো তোমার কাভার হয়ে যাবে। মাঝে মাঝে বইয়ের পেছনে, তোমার হচ্ছে বইয়ের পেছনে হচ্ছে কিছু অবজেক্টিভ থাকে, এমসিকিউ থাকে, সেই এমসিকিউ গুলো কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। এবং শুধুমাত্র এমসিকিউ দেখলেই হবে না, এখানে একটা জিনিস আমি বারবার বলে রাখি, সেটা হচ্ছে শুধুমাত্র এমসিকিউ যদি তুমি হচ্ছে কাভার করে যাও, এই কুয়েটের এক্সামের ক্ষেত্রে একটু টাফ হবে। কারণ আমি যদি বলি হচ্ছে বুয়েট প্রিলি এর সাথে কুয়েটের ডিফারেন্সটা কি, ওটাও এমসিকিউ এক্সাম,
সেখানে তোমাকে 100টা এমসিকিউ দেখাতে হবে। এটা হচ্ছে এমসিকিউ এক্সাম, সেখানেও 100টা এমসিকিউ দেখাতে হবে। বাট একটাতে তুমি সময় পাচ্ছ মাত্র 60 মিনিটস, এখানে তোমাকে সময় দেওয়া হচ্ছে 3 ঘন্টা। তার মানে অবশ্যই বুয়েট প্রিলির জন্য যে স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন করা হবে, কুয়েটে সেই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন করা হবে না। এর মানে হচ্ছে কুয়েটের এমসিকিউ বেসড হচ্ছে এক্সাম হলেও এখানে যে কোয়েশ্চেনগুলো হবে সেটা অনেক ক্ষেত্রে রিটেন বেসড কোয়েশ্চেন হওয়ার চান্স বেশি, এবং সেটাই কিন্তু সব সালে হয়ে এসেছে। আমি যতগুলো সাল এখানে বলেছি, এখানে 90% কোয়েশ্চেন, আমি আবার বলছি 90% কোয়েশ্চেন হয়তো বা বুয়েটের যে রিটেন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন সেগুলোর মতো, অর্থাৎ রিটেনের সাথে মিলে যায়। তবে একটা জিনিস আমি অভয় দিতে পারি তোমাকে, বুয়েটের কোয়েশ্চেন যেই লেভেলের হার্ড হয় বা যেই লেভেলের হচ্ছে লেভেলে থাকে তার থেকে কম হার্ড হবে, এটাও আমি বলতে পারবো। ঠিক আছে, টাফ হচ্ছে কম থাকবে তোমার প্রশ্ন, কিন্তু এটা সাইজটা বড় হবে। যেটা তোমার বুয়েট প্রিলির ক্ষেত্রে 36 সেকেন্ডে যেটা তোমার আনসার করা যেতে পারে, মোটামুটি 90% কোয়েশ্চেন সেরকম লেভেলেরই দেয়া থাকে। এবং এখানে যাতে করে তোমার একটু সময় বেশি লাগে, যেগুলো হচ্ছে রিটেন টাইপের কোয়েশ্চেন, সেগুলো কোয়েশ্চেনে কিন্তু দেওয়া হবে। এই কারণে শুধুমাত্র এমসিকিউ প্রশ্নের প্রিপারেশন না নিয়ে তোমরা যখন হচ্ছে বিগত সালের কোয়েশ্চেন ব্যাংকগুলো দেখবে, তখন কিন্তু রিটেনেরও তোমার প্রিপারেশন নিতে হবে। আমি বলছি কি জিনিস, সেটা হচ্ছে এমসিকিউ প্লাস রিটেন, এই দুইটাই তোমার হচ্ছে প্রিপারেশন নিতে হবে, তাহলেই তুমি হচ্ছে এখানে ভালো করতে পারবে। ঠিক আছে, এটা ভাবিও না যে যেহেতু এটা হচ্ছে একটা এমসিকিউ বেসড কোয়েশ্চেন শুধুমাত্র এমসিকিউ গুলো পড়ে যাবে, সেটা হবে না। তোমার যে মেইন বই থেকে রিটেন টাইপ কোয়েশ্চেন আছে, সেগুলো তুমি রিটেনের মতো করেই প্রিপারেশন নিয়ে যাও। আমি একটু পরে বলবো, ডিটেলসে বলবো। ঠিক আছে, এবং লাস্ট হচ্ছে তোমার কিছু লেংদি প্রবলেম আছে। লেংদি বলতে হচ্ছে আমি এই লেংদির মধ্যেও হচ্ছে কিছু হার্ড প্রশ্ন আমি বুঝিয়ে দিয়েছি। লেংদি মানে শুধুমাত্র সাইজে বড় সেরকম না, কিছু কিছু কঠিন প্রশ্ন আছে। তো সেই প্রশ্নগুলো হচ্ছে মাঝে মাঝে তারা অ্যাড করে। ওই আমি বললাম যে প্রশ্ন আসলে সিম্পলই থাকে, কিন্তু কথার মারপ্যাচে তোমার কাছে একটু টাফ মনে হতে পারে। তো কোয়েশ্চেনের উদ্দীপকগুলো বা কথাগুলো এমনভাবে ডিজাইন করা যাতে করে তুমি হচ্ছে প্যানিক করে যাও যে হয়তো বা নতুন কিছু জিনিস দিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে যতটুকু পারা যায় তুমি হচ্ছে কাম থেকে হচ্ছে সেটাকে মোটামুটি আনসার করার ট্রাই করতে হবে। তো একেবারে যদি মনে হয় যে আনসার করতে পারছো না, স্কিপ করে চলে যাও, সমস্যা নেই। তোমার বাকি যে স্ট্রং পোর্শনগুলো আসে সেগুলো তুমি আনসার করো। মানে বেশি করে হচ্ছে তোমার এই যে হলুদ যে পার্টটা, ফর্মুলা বেসড যে কোয়েশ্চেনগুলো যেগুলো তোমার বই থেকে হুবহু পেয়ে যাবে বা তোমার প্রশ্ন ব্যাংক থেকেই পেয়ে যাবে, সেগুলো যেন কোনো মতো তোমার মিস না হয়। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি কেমিস্ট্রির ক্ষেত্রে। আমি যদি ম্যাথের ক্ষেত্রে বলি, আমি ম্যাথ প্রথমে চেয়েছিলাম যে কোন চ্যাপ্টার থেকে আসে এই রিলেটেড একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন দেখাবো। বাট আমি দেখলাম যে ম্যাথ আসলে মোটামুটি সব কিছুই কভার করেছে। সেটা হচ্ছে ক্যালকুলাস, তারপর ত্রিকোণমিতি, তারপর জ্যামিতি, তারপর হচ্ছে যে বীজগাণিতিক যে পার্টগুলো আছে। এবং এর আগে তো হচ্ছে শর্ট সিলেবাস ছিল না, শর্ট সিলেবাসের আগের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো থেকেও নিয়েছে। তো এই কারণে আমি ভাবলাম যে সেভাবে তাহলে ব্যাখ্যা করে লাভ নেই। আলটিমেটলি আমি হচ্ছে এই তিনটা টাইপেই ব্যাখ্যা করি, সেটা হচ্ছে শর্ট, লেংদি এবং ট্রিকি। একটা জিনিস বলে রাখি, শর্ট যেটা আমি বলছি সেটা শর্ট মানে শর্ট এতটা শর্ট না যে 1-2 লাইনে করতে পারবা। ম্যাথের ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রশ্নই হচ্ছে বড় হবে তোমার। এই ম্যাথ যে পার্ট 2 25 মার্কসের, এইটা হচ্ছে সবচেয়ে টাইম কনজিউমিং হবে। টোটাল 4টা সাবজেক্টের মধ্যে এই ম্যাথে তোমার হচ্ছে বেশি সময় চলে যাবে। যতই 25টা প্রশ্ন হোক, এই 25টা প্রশ্ন যদি সলভ করতে চাও, কোনো কোনো ক্ষেত্রে তোমার 1 ঘন্টার বেশি সময় শুধুমাত্র ম্যাথেই দিতে হতে পারে। ঠিক আছে, তো মোটামুটি 4টা সাবজেক্টের মধ্যে এখানেই তোমার হচ্ছে 70 থেকে 75 মিনিট চলে যেতে পারে যদি তুমি সবগুলো আনসার করতে চাও। তো এটা তোমাকে আসলে জাজ করতে হবে যে তুমি কোনটা আনসার করবে। ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে বিগত সাল থেকে এসেছে বা বিগত সেম ক্যাটাগরির প্রশ্ন এসেছে। আমি বলবো না সেম প্রশ্নই তুলে দিয়েছে এরকম না, টাইপ সেম রেখে হচ্ছে প্রশ্নটা হয়তো বা একটু চেঞ্জ করে দিয়েছে। এই টাইপের কোশ্চেনের সংখ্যাই বেশি, সেগুলোকে আমি বলেছি যে শর্ট প্রশ্ন। শর্ট প্রশ্ন কি হিসাবে, মনে করো তোমার যদি আগে থেকেই কোনো একটা প্রশ্ন জানা থাকে, আশা করছি তোমরা প্রশ্ন ব্যাংক হচ্ছে পড়ে পড়ে সেগুলো করতে করতে একবার মুখস্থ টাইপ হয়ে যেতে পারে তোমার, যে এই ম্যাথ যদি আমার আসে। আবার প্রশ্ন ব্যাংকে একটা প্রবলেম আছে, সেটা সলভ যদি তুমি হচ্ছে সেটা আসছে পরীক্ষা মনে করো, বাট সেটা তুমি সলভ করতে পারোনি, এটা কিন্তু তোমার ব্যর্থতা। কারণ তুমি এই প্রশ্ন আগেই দেখে এসেছো, সেম প্রশ্ন যদি তোমাকে হুবহু তুলে দেয় বা একটু মান চেঞ্জ করে দেয়, এরপরও যদি তুমি না পারো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো ওই টাইপের প্রশ্নগুলো তো অবশ্যই ভুল করা যাবে না। একটা জিনিস অনেকেই বলে, তোমরা যে কোনো তোমাদের ভাইয়াদের কাছে বা টিচারের কাছে শুনবে, যে সেটা হচ্ছে যে যতটুকু এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে
যে যতটুকু পারার মতো কোয়েশ্চেন থাকে, পারার মতো বলতে যেটা হুবহু টাইপের প্রশ্ন, যেমন মনে করো বই থেকে কিছু প্রশ্ন হুবহু তুলে দিয়েছে, যেটা হায়ার ম্যাথের ক্ষেত্রে বেশি হয়, যে তোমাদের কেতাবউদ্দিন স্যারের বইটা যদি তুমি খোলো, তুমি এই পরীক্ষা দিয়ে এসে তুমি হচ্ছে প্রশ্ন মিলাইও, ম্যাক্সিমাম প্রশ্ন স্যারের বইয়ে হুবহু দেয়া আছে, এটা দেখবে তুমি, মানে হুবহু বই থেকে তুলে দিয়েছে, বানিয়ে ম্যাথ দেওয়ার প্রবাবিলিটি সাধারণত কম হয়। তো এই টাইপের প্রশ্নই যদি কেউ আনসার করে, সেটা তোমার যে কোনো ইউনিভার্সিটিতে শুধু তোমার চান্সই হবে না, আমি বলে দিতে পারি সেটা, সেটা হচ্ছে তোমার হচ্ছে ভালো একটা র্যাঙ্ক আসবে। তুমি মনে করো শুধুমাত্র এমন এমন প্রশ্নগুলো আনসার করছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, শুধুমাত্র সেই প্রশ্নগুলোই যদি তুমি আনসার করতে পারো, যেটা তোমার বইয়ে হুবহু আছে, প্লাস হচ্ছে তোমার বইয়ের সাথে বা আগের প্রশ্ন ব্যাংকের সাথে মিলে যায়, এই প্রশ্নগুলো যদি তুমি আনসার করতে পারো, তোমার যে টাফ যে প্রশ্ন আসে, এই ধরলাম 25টার মধ্যে তোমার হচ্ছে 5-7টাই হচ্ছে কঠিন প্রশ্ন চলে এসেছে, তুমি জীবনেই কখনো দেখোনি, তুমি যে সেটা স্কিপও করো, বাট বাকিগুলো যদি অ্যাকুরেটলি আনসার করতে পারো, তোমাকে ঠেকাতে পারবে না, আসলে তোমার একটা সিট নিশ্চিত হয়ে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবে যে তোমার আগে থেকেই যে প্রিপারেশনগুলো সেগুলো যদি বেটার থাকে, আগের কোয়েশ্চেন ব্যাংকের উপর, তোমার নিজের বইয়ের উপর, টেক্সট বুকের উপর যদি দক্ষতা ভালো থাকে, কঠিন প্রশ্ন আসলেও খুব একটা ঝামেলা হবে না, যদি তুমি সেগুলোকে অ্যাকুরেটলি আনসার করতে পারো। তো প্রশ্ন হচ্ছে চান্স হয় না কেন? চান্স হয় না কারণ হচ্ছে সবাই আনসার করে যায়, অ্যাকুরেসির উপর কারো হচ্ছে মাথা ব্যথা থাকে না, যে আমি আসলে আনসার করেই যাচ্ছি, বাট আমার আনসারটা অ্যাকচুয়ালি অ্যাকুরেট হচ্ছে কিনা, এটা হচ্ছে সমস্যা। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অনেক স্টুডেন্ট হচ্ছে 90% আনসার করে আসে, 90%, বাট 90%-এর মধ্যে দেখা যায় যে সেটা হচ্ছে 30-40% সে ভুল আনসার করে এসেছে। এই কারণে আনসার বেশি করার ফলেও তার চান্স হয় না। এটা কিন্তু দেখা যায়, ঠিক আছে? এটা কিন্তু বাস্তবতা। এর কারণ হচ্ছে শুধুমাত্র আনসারের উপর ফোকাস করলে হবে না। তুমি কতটুকু অ্যাকুরেটলি আনসার করতে পারছো, এটা বেশি জরুরি। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার শর্ট আনসার বলছি আমি। শর্ট বলতে একেবারেই শর্ট না। ম্যাথগুলো তুলনামূলক বড় হবে, লেংদি হবে সবগুলোই। বাট লেংদির মধ্যে বেশি যেগুলো লেংদি সেগুলোকে আমি এর আন্ডারে রেখেছি যে একটু আসলে বড়। যেমন হচ্ছে ত্রিকোণমিতিক কিছু প্রশ্ন আসে। তোমার ত্রিকোণমিতির যে আ সমীকরণ আছে, সমীকরণ সমাধান টাইপের প্রশ্ন। তো এই টাইপগুলো একটু লম্বা হয় সাধারণত। ঠিক আছে? ওই টাইপের কিছু প্রশ্ন আসতে পারে। তারপর মাঝে, মাঝে হচ্ছে তোমার ক্যালকুলাস থেকে যে প্রশ্নগুলো আসে এগুলো শর্ট হয় মোটামুটি। কারণ ক্যালকুলাস যদি তুমি একবার ক্র্যাক করতে পারো যে আচ্ছা এটা এভাবে করতে হবে, খুব একটা ঝামেলা হবে না সেটা। তারপর হচ্ছে জ্যামিতি টাইপের যে প্রশ্নগুলো আছে, তোমাদের সরলরেখা বা বৃত্ত বা যে কনিক থেকে আছে, কখনো, কখনো সেগুলো থেকে একটু লং প্রশ্ন দিয়ে দেয়। ঠিক আছে? সেগুলো লেংদি একটু হতে পারে। তো লেংদি প্রশ্নগুলো কিন্তু খুব একটা বড় না, সরি মানে বেশি না, খুবই কম পরিমাণ আসে। মোটামুটি ৫ বা তারও কম আসে। ঠিক আছে? এভারেজ যদি ৫ টা প্রশ্ন ধরো, তাহলে ৫ টা প্রশ্ন তোমার লেংথি হবে। বাকি সবগুলোই তুমি হচ্ছে টাইমের আন্ডারে করতে পারবা এমন প্রশ্নই। কারণ কি? কারণ আমি বলছি যে সেগুলো যদি বড়ও হয়, এরপরেও তোমার বই থেকেই হুবহু তুলে দিবে। ঠিক আছে? বই বা প্রশ্ন ব্যাংক যদি আমার দেখা থাকে, তাহলে খুব একটা ঝামেলা হবে না। বাকি যে ট্রিকি প্রশ্নগুলো আছে ১-২ টা, সেটা বাদ দিয়ে দাও। তোমার আনসারই করার দরকার নেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এখন আমরা আসি ইংলিশের ক্ষেত্রে। ইংলিশটা হচ্ছে এড করাটা একটু ঝামেলা। কারণ হচ্ছে ইংলিশ থেকে সবসময় সেম টাইপের প্রশ্ন আসে না। মানে ওটা মোটামুটি হচ্ছে কিছু ভাস্ট এরিয়া কভার করে। তো আমি বলি, কারণ দেখো তোমার মার্কেট ডিস্ট্রিবিউশনটা একটু দেখো, যে তোমার যদি আসলে চান্স পেতে হয়, তোমার ইংলিশটা কিন্তু চান্স আসলে হচ্ছে নির্ভর করবে না। শুধুমাত্র ইংলিশ দিয়ে তুমি চান্স পেয়ে ব্যাপারটা সেটা না। তো হ্যাঁ, এটা হতে পারে যে তোমার হচ্ছে র‍্যাংকটাকে একটু বুস্ট করে দিবে বা একটু লেভেল আপ করবে। এর থেকে বেশি ইংলিশ কিছু করতে পারবে না। তো যদি হাইলি কনফিডেন্ট হও এবং তোমরা অলরেডি হচ্ছে এইচএসসি দিয়ে এসেছো, এইচএসসির জন্য তোমরা যতটুকু বেসিক ইংলিশ জানো, দ্যাটস এনাফ। আলাদাভাবে কোনো কিছু দেখার দরকার নেই। অন্তত এই মোমেন্টে আসে যেখানে তোমার ৭ থেকে ৮ দিন তোমার পরীক্ষার বাকি আছে। যেখানে তুমি হয়তোবা ইংলিশ এতদিন টাচও করোনি। যদি টাচ না করো, শুধুমাত্র আমি একটা জিনিস বলব, প্রশ্ন ব্যাংকটা দেখে যাও। প্রশ্ন ব্যাংকটা দেখে যাও, তাহলে তুমি প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আইডিয়া পাবে। তো মোটামুটি আমি হচ্ছে কয়েকটা টপিক হচ্ছে সিলেক্ট করেছি যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। সেটা হচ্ছে কি, কি? রাইট ফর্ম অফ ভার্বস। এটা তো পড়ার দরকার নেই আশা করি। এটা তো 9-10 হচ্ছে 9-10 থেকে বা আরো ছোটবেলা থেকে পড়ে আসছো। অলরেডি কিছুদিন আগে তোমরা হচ্ছে এইচএসসি এক্সামও দিয়েছো। এই টপিক তো অবশ্যই ছিল, তাই না? তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটাও ছিল। পার্টস অফ স্পিচ, ন্যারেশন, সরি, যেটা হচ্ছে এটা অনেক কিছু আসতে পারে পার্টস অফ স্পিচের মধ্যে। কিছু, কিছু টাফ কোয়েশ্চেনও আসে। যাদের একেবারে হচ্ছে গ্রামার সম্পর্কে ভালো আইডিয়া আছে, তারা এটা আনসার করতে পারে। আদারওয়াইজ হচ্ছে স্কিপ করাটাই বেটার। প্রিপোজিশন দেখেছি আমি আসে। কিছু, কিছু হচ্ছে ক্ষেত্রে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ গুলো আসে। এবং তার ভেতরের কিছু হচ্ছে তোমার সাবজেক্ট ক্লাসিফিকেশন আছে।
সেই ক্লাসিফিকেশন থেকে আসে। মানে অ্যাডভার্ব আবার কত প্রকার। এখন একটা সেন্টেন্স দিয়ে বলবে এটা কোন ধরনের অ্যাডভার্ব, শুধু অ্যাডভার্ব না, কোন অ্যাডভার্ব সেটা সম্পর্কে জানতে হবে। তো এটা হচ্ছে ডেপথ নলেজ না থাকলে আসলে এটা পারাটা টাফ, তোমার যদি মনে না থাকে। তো যদি সিম্পল প্রিপোজিশন আছে বা হচ্ছে এটা নাউন না প্রোনাউন এটা যদি আসে তাহলে আশা করি সবাই পেরে যাবে। বাট ওই নাউন বা প্রোনাউনের ভেতরে কোন নাউন বা কোন প্রোনাউন এটা যদি বলে, এই ক্ষেত্রে তোমাদের একটু ঝামেলা হতে পারে। তো প্রশ্ন ব্যাংকটা দেখে যাও, মোটামুটি হচ্ছে অনেকগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে, এক্সট্রা কোনো কিছু পড়ার দরকার নেই। সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো হচ্ছে তোমরা নর্মাল যেগুলো ওয়ার্ড ইউজ করো সেগুলোরই আসে সবসময়। তো একটা দুইটা হচ্ছে দেখে নিতে পারো প্রশ্ন ব্যাংক থেকেই। ন্যারেশন আসে, এটা তো পারো আশা করি, এটা তো এমনি পারা যাবে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এটা হচ্ছে মুখস্থ না থাকলে একটু ঝামেলা হবে এটা করতে। ট্রান্সলেশন আসে, এটা পারা যাবে, ট্রান্সলেশন যেটাই আসুন না কেন এটা পারার মতো ট্রান্সলেশনই আসে আমি দেখেছি। ট্যাগ কোয়েশন, এটা সবচেয়ে ইজি জিনিস, ট্যাগ কোয়েশন আসতে তো খুবই ভালো। পাংচুয়েশন মার্কস, এটাও ইজি জিনিস। এবং যেটা ঝামেলা করে সেটা হচ্ছে প্যাসেজ। আচ্ছা, এই এটা একটা মাইন্ড গেম খেলা ওরা। প্যাসেজ থেকে হাইয়েস্ট 2 থেকে 3টা প্রশ্ন আসে, একটা প্যাসেজ দিবে তোমাকে, ওই প্যাসেজটা হচ্ছে রিডিং পড়ে দেন হচ্ছে তোমাকে 2 থেকে 3টা প্রশ্ন আনসার করতে হবে। তো আমাদের হয় কি, এই ইঞ্জিনিয়ারিং যে এন্ট্রান্স এক্সামগুলো আছে এই এক্সামগুলোতে আমরা আসলে ইংলিশের উপর ফোকাস করি না খুব একটা, কারণ আমরা জানি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যদি আমার হচ্ছে কমন থাকে, তো ওই টাইমটুকু এইখানে 2 মার্কের জন্য একটা প্রশ্ন না দিয়ে আমাকে 6 মার্কের একটা প্রশ্ন দেওয়াটা অবশ্যই বেটার, তাই না? মনে করো তুমি হচ্ছে প্রশ্ন আছে তোমার কাছে এবং তুমি জানো যে সেটা তুমি পারবে, তো টাইমটা হচ্ছে এখানে স্পেন্ড না করে অনেকে এখানে স্পেন্ড করে। বাট আমি বলবো যে অন্তত 10 থেকে 15 মিনিট যদি তোমার হচ্ছে আর আনসার করা না থাকে, তো হাইয়েস্ট আমি বলবো যে মিনিমাম মিনিমাম হচ্ছে 10টা মিনিট তোমরা হচ্ছে ইংলিশের জন্য অন্তত একটু রেখো। মাঝে মাঝে ইংলিশ কোশ্চেনটা খুবই সহজ হয়ে যায় যে তুমি হচ্ছে শুধুমাত্র দাগালেই হচ্ছে আনসার হয়ে যেত। তো একটু হচ্ছে এই ক্ষেত্রে বিশেষ করে প্যাসেজটার ক্ষেত্রে হুবহু প্রশ্ন তুলে দেয়, তুমি প্যাসেজটা যদি একবার রিডিং পড়ো, এই রিডিং থেকেই হুবহু প্রশ্ন দুইটার আনসার তুমি করতে পারবে, এখানে মাথা খুব একটা ঘামাতে হয় না। তো এই জিনিসটাতে অনেকে হচ্ছে প্যাসেজটা হচ্ছে স্কিপ করে চলে যায়, এর কারণটা হচ্ছে তার কল্পনা করে প্যাসেজ পড়তেই তো হচ্ছে আমার 1 মিনিট সময় চলে যাবে, এই 1 মিনিট সময় তো হয়তো বা আমি হচ্ছে আরেকটা ম্যাথের কোয়েশ্চেন সলভ করে আসতে পারতাম। তো ওই 1 মিনিট সময় নষ্ট করে তুমি হচ্ছে খুব ইজিলি কিন্তু ওই 1টা মিনিট সময় যদি নষ্ট করো, এরপরও আশা করি খুব কঠিন প্রশ্ন না হলে ওই যে প্যাসেজ থেকে যে 2 থেকে 3টা প্রশ্ন আসবে তুমি আনসার করতে পারবে, বাকিগুলোর থেকে সবচেয়ে সহজ টাইপ হচ্ছে এটাই। কিন্তু এটা সবাই স্কিপ করি, কারণ কি? কারণ ওই যে মেন্টাল তোমার হচ্ছে মানসিকভাবে হচ্ছে প্রশ্নকর্তা খেলে। এটা কি, যখন আমি একটু প্যাসেজ দিয়ে দিব, বড় দেখেই হচ্ছে আমার প্রথম টেন্ডেন্সি কি আসবে, আমি এটা পড়বো না, স্কিপ করে চলে যাব। এর কারণ হচ্ছে এত বড় সময় আমার কাছে এই মোমেন্টে নাই। বাট আমি বলবো যদি তোমার কাছে সময় থাকে প্যাসেজটা হচ্ছে পড়ে দেখতে পারো। তুমি হচ্ছে আগে থেকে যদি ইংলিশ পড়া না থাকে প্রশ্ন ব্যাংকগুলো দেখো, কোনো রকম প্রিপারেশন না নিয়ে ইংলিশ দাগানো স্টার্ট করো, ঠিক আছে? এই তুমি হচ্ছে নিজেকে হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য ওই এক্সামগুলো দিতে থাকো, যে আগের বছরে যে ইংলিশ প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমি ট্রাই করবো যে কতটুকু পারছি। তো সেখানে প্যাসেজগুলো পড়ে হচ্ছে আনসার করার ট্রাই করবে, দেখবা যে হচ্ছে কিছু পারো বা না পারো এই প্যাসেজ থেকে যে প্রশ্নটা এসেছে এই 2 বা 3টা তুমি পারবে। এটা আমার মনে হয় আর কি, আমি প্রশ্ন দেখে যা যা বুঝেছি, ঠিক আছে? তো ইংলিশের উপর এতটা বেশি ফোকাস দেওয়ার দরকার নেই যদি এতদিন দিয়ে না থাকো। বাট আমি শুধুমাত্র বলবো প্রশ্ন ব্যাংকটা একবার দেখে যেতে পারো, বেশি সময় লাগে না, একটা 25টা প্রশ্ন পড়তে হাইয়েস্ট তোমার দিনে হচ্ছে আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা সময় একটু হচ্ছে প্রতিদিন দেও একটু, যাতে করে ইংলিশ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়, যে কখনো যদি ইংলিশ সহজও চলে আসে, এটা হতে পারে যে বাকিগুলো থেকে ইংলিশ অনেক সহজ চলে এসেছে, যে তুমি আর কিছু পারছো না, তখন যদি তুমি সময় পাও পরীক্ষার হলে, তাহলে ইংলিশটা যাতে করে দেখে একটু আনসার করে আসতে পারো। এটা তোমার হচ্ছে হয়তোবা শুধুমাত্র ইংলিশ দিয়ে তুমি চান্স নিশ্চিত করতে পারবে না, বাট তোমার অবশ্যই র্যাঙ্কটাকে হচ্ছে বুস্ট করবে এটা। এখন আমরা আসি কিছু কমন কোয়েশ্চেন, এটা হচ্ছে মোটামুটি আমার কোয়েশ্চেন অ্যানালিসিস পার্ট 2 গেল। কিছু প্রশ্ন তুমি আমাকে পাঠিয়েছিলে তোমরা, সেই প্রশ্নগুলোর কিছু আমি একটু আনসার দেওয়ার ট্রাই করি, ঠিক আছে? প্রথম যে প্রশ্নটা এখানে আমি নিয়েছি সেটা হচ্ছে পরীক্ষার আগের দিনে কি কি রিভিশন দিব এবং কিভাবে রিভিশন দিব, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন সবসময় তোমরা করো। তো আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে পরীক্ষার ঠিক আগের দিন অবশ্যই মানে কি, পরীক্ষা যদি 11 তারিখে হয়, 10 তারিখে যখন তুমি ঘুম থেকে উঠবে, এরপরে তোমার প্রিপারেশনটা কখনোই এই টাইপের হবে না যে আমি এখন হচ্ছে নতুন কিছু জিনিস শুরু করব না। তোমার এই আজকের দিনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই লাস্টের দিনটা তুমি এত দিন যা যা পড়েছো সেই জিনিসগুলো হচ্ছে জাস্ট সামারি করবা, সামারি করবা বলতে হচ্ছে তুমি জাস্ট উল্টাবা,
পেজ উল্টাবা, নতুনভাবে কোনো কিছু পড়বা না, যা যা পড়েছো সেটা তুমি শুধুমাত্র দেখে যাবে। তো প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ কি কি দেখে যাওয়াটা বেটার, আমি হচ্ছে একটা লিস্ট আউট করেছি যে এই জিনিসগুলো দেখে যাওয়া যেতে পারে, কারণ এই জিনিসগুলোই মাঝে মাঝে ভুল হয়। সেটা কি জিনিস? ফিজিক্সের ক্ষেত্রে কিছু মেজর কিছু ডেরিভেশন আছে। ডেরিভেশন মানে সূত্রের প্রতিপাদন। কেউ সূত্রের প্রতিপাদন পড়তে চাও না তোমরা, আমি জানি। বাট কিছু কিছু মেজর কিছু ডেরিভেশন আছে, যেমন হচ্ছে আহ, নিচ থেকে একটা বস্তুকে, একটা রকেটকে তুমি হচ্ছে উপরের দিকে পাঠালে তাহলে কি পরিমাণ কৃত কাজ হবে। তো কৃত কাজের যে ইকুয়েশনটাকে কিভাবে ইন্টিগ্রেশন করে হচ্ছে প্রুফ থেকে এসেছে, প্রমাণ করে এসেছে, এই প্রমাণটা মনে করে দেখে গেলে সুবিধা কি হবে? মনে করো হচ্ছে ভূপৃষ্ঠ থেকে না বলে আমাকে বললো যে 500 কিলোমিটার উপর থেকে 700 কিলোমিটার উপর উচ্চতা পর্যন্ত একটা বস্তুকে যদি নিয়ে যেতে হয় তাহলে কি পরিমাণ কাজ করতে হবে, তখন কিন্তু তোমার এই ডেরিভেশনটা কাজে লাগবে। হ্যাঁ, এটা হতে পারে তোমাদের অনেকের হচ্ছে সূত্রটা হয়তো মুখস্থ করে ফেলেছো যে একটা উচ্চতা থেকে অন্য কোনো উচ্চতায় যেতে কত সময় লাগবে, এটা হতে পারে। বাট এই সিম্পল ডেরিভেশনগুলোর প্রসেসটা যদি তুমি একটু দেখে যাও তাহলে হচ্ছে প্রশ্ন যেভাবে আসুক না কেন তোমার সমস্যা হবে না। মনে করো একটা স্যাটেলাইটের কথা বলা আছে যে কেন্দ্র থেকে একটা স্যাটেলাইট হচ্ছে এভাবে রোটেট করছে, তো এবং যেই উচ্চতা থেকে রোটেট করছে পৃথিবী থেকে, সেই উচ্চতায় জি এর ভ্যালু দেয়া আছে। তো অভিকর্ষ ত্বরণের মান যদি ওই উচ্চতায় দেয়া থাকে তাহলে তুমি কিভাবে সেটাকে সলভ করবে সেটা তুমি যদি বের করতে বলে, বা ওর বেগ কত বের করতে বলে, তার পর্যায়কাল কত বের করতে বলে, তখন কিন্তু তুমি সিম্পলি শুধুমাত্র জিএম বাই আর প্লাস এইচ দিয়ে করতে পারবে না। কারণ এখানে তোমার হচ্ছে এইচ এর মান হয়তো বা দেওয়া থাকবে না অনেক সময়। তো এখানে জি এর মান দেওয়া থাকবে, তখন তোমাকে জি এর ওই পয়েন্টের ভ্যালুটাকে ইউজ করে তোমার বেসিক থেকে কিন্তু প্রশ্নটা আসতে হবে। এটা এবার প্রশ্ন এসেছে। তো তুমি যদি হচ্ছে এই জিনিসগুলোর একেবারে বেসিক ডেরিভেশনটা জেনে যাও তাহলে হচ্ছে খুব কাজে দিবে। তো শুধুমাত্র এটা আমি লাস্টের দিনের কথা বলবো না, এটা লাস্ট 7 দিন ধরে তুমি এই কাজটা করবা, ঠিক আছে? লাস্টের 7 দিন এই যে সময়টা তুমি পাচ্ছ, ফিজিক্সের মেইন কিছু কি যে ডেরিভেশনগুলো আছে, প্রতিপাদনগুলো, সূত্রের প্রতিপাদনগুলো দেখে নাও। এবং অবশ্যই অবশ্যই হচ্ছে ফর্মুলা, তোমাদের সম্পূর্ণ বইটাতে যা যা ফর্মুলা আছে সব ফর্মুলাগুলো দেখে যাও, এটা কিন্তু তোমার কাজে দেবে, ঠিক আছে? কেমিস্ট্রির লাস্ট মোমেন্ট প্রিপারেশন কেমন হতে পারে? কেমিস্ট্রির ক্ষেত্রে বিশেষ করে রিয়াকশনগুলো, জৈব যৌগের যে রিয়াকশনগুলো আছে, আর আলাদা হচ্ছে আয়ন শনাক্তকরণ, এই টাইপের যে রিয়াকশনগুলো আছে সেই রিয়াকশনগুলো একটু ভালো মতো দেখে যাও। এখানে যে কঠিন কঠিন কিছু পদার্থ আছে তার নামগুলো একটু দেখে যেতে পারো, ঠিক আছে? কম্পাউন্ড যে নেমগুলো আছে, কিছু কেমিক্যাল বন্ড সম্পর্কে হচ্ছে জেনে যাও। যে একটা যদি তোমার হচ্ছে কি বলে যে একটা তোমার যৌগ দিয়ে দিল, ওই যৌগে হচ্ছে কতগুলো বন্ধন আছে, কি কি বন্ধন আছে, একটা থেকে কতগুলো সমাণু তৈরি করা সম্ভব, এই টাইপের যে প্রশ্নগুলো আছে, এই টাইপের প্রশ্নগুলো তোমার আগে থেকেই মাথায় সেট করে রাখো। যে এই যে মনে করো ইথানল, ইথানল যদি আসে তাহলে ইথানলের কয়টি সমাণু সম্ভব, ওটা কিন্তু পরীক্ষার হলে বের করাটা খুব টাইম কনজিউমিং হয়ে যাবে। এই জিনিসগুলো যদি তুমি আগে থেকে একটু দেখে যাও তাড়াতাড়ি করতে পারবে, তাই না? তো এই কাজটা করো, এই জিনিসগুলো হচ্ছে আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখো মেন্টালি, যে এই প্রশ্ন যদি আসে তাহলে আনসারটা কত হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পেরিওডিক টেবিল। তোমার যদি হচ্ছে এই টেবিল সম্পর্কে ভালো আইডিয়া থাকে, প্রশ্ন কেমিস্ট্রি থেকে যেই টাইপের প্রশ্ন আসুন না কেন, এটা তোমাকে অনেক হেল্প করবে ডিসিশন নিতে। মাঝে মাঝে হচ্ছে কোনটার আয়নীকরণ শক্তি বেশি বা পর্যায়বৃত্তিক ধর্ম সম্পর্কিত অনেক টাইপের প্রশ্ন আসে, সেটা কিন্তু তোমার এই পেরিওডিক টেবিল তোমাকে অনেক হেল্প করবে। এটা হচ্ছে কেমিস্ট্রির। ম্যাথের পার্টটা হচ্ছে, ম্যাথে হচ্ছে শুধুমাত্র এই লাস্টের দিন তোমার হচ্ছে খুব বেশি ম্যাথ করার দরকার নেই। তুমি যা যা ম্যাথ করেছো অলরেডি তোমার করা আছে, শুধুমাত্র এই প্রশ্নগুলো হচ্ছে দেখে যাও, একটু আনসারগুলো দেখে যাও। বা এই চিন্তা করো যে এই প্রশ্নটা আসলে তুমি আনসার করতে কিভাবে, তুমি জাস্ট মাথায় একটু ক্যালকুলেশন করে নাও, চোখ বন্ধ করে ভাবো যে এই প্রশ্নটা এসেছে তাহলে হয়তো বা এইভাবে অ্যাপ্রোচ করতে হবে, তুমি তো জাস্ট আনসারটা দেখে নাও যে আসলে কি এভাবে অ্যাপ্রোচ করেছে কিনা, ঠিক আছে? তো এটা হচ্ছে হাতে হাতে লিখে দরকার নেই এত। বাট তোমার যদি মনে হয় কিছু হচ্ছে প্রবলেমেটিক প্রশ্ন ছিল, যেগুলো হচ্ছে তুমি আগে প্রবলেম আকারে দাগিয়ে রেখেছিলে, তো সেগুলো তুমি হাতে করতে পারো। আদারওয়াইজ নতুন কোনো কিছু অবশ্যই করবে না, ঠিক আছে? তো যে কোনো জিনিস, বিশেষ করে ক্যালকুলাস, তোমার জ্যামিতি এবং হচ্ছে ত্রিকোণমিতি, এই যে তিনটা পার্ট আছে এখান থেকে ম্যাক্সিমাম পোর্শন অফ প্রশ্ন আসে, ঠিক আছে? তো এই তিনটা মোটামুটি যদি জানা থাকে তুমি ওভারঅল অনেকগুলোই আনসার করে আসতে পারবে। এবং যতগুলো ফর্মুলা আছে তোমার সব ফর্মুলাগুলো একবার দেখে নাও। এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি যেটা বলি সবাইকে, সেটা হচ্ছে তুমি তোমার এই পড়াশোনার লাইফে অনেক শর্ট নোট করেছো। শর্ট নোট বলতে হচ্ছে, মনে করো তুমি একটা সাবজেক্ট পড়তে গিয়ে কিছু নোট করে রেখেছো, শর্ট ছোট ছোট নোট, সেটা তুমি বইয়ের পিছে লিখতে পারো, তোমার হচ্ছে নোট খাতায় লিখতে পারো। নোট খাতা মানে সম্পূর্ণ নোট খাতা পড়ার দরকার নেই, ছোট ছোট কিছু কি পয়েন্ট, কিওয়ার্ডস, কিছু কি পয়েন্ট লিখে রেখেছো যে এই টাইপের প্রশ্ন আসলে আমি এটা ইউজ করব। যেমন আমি ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি, মনে করো নদী পারাপারের কিছু প্রশ্ন আসে, যে কম টাইমে পারাপার, তারপর হচ্ছে কম দূরত্বে পারাপার। তো
তো এই টাইপের যদি সূত্রগুলো আসে বা প্রশ্নগুলো আসে, তুমি কি করবে? তুমি কি একেবারে বড় করে আনসার করবে? দরকার নাই তো। কারণ এখানে তোমাকে রিটার্নের জন্য মার্কস দেওয়া হচ্ছে না। তোমার হচ্ছে গোল্লা পূরণ করার জন্য হচ্ছে মার্কস দেওয়া হচ্ছে। তোমাকে বৃত্ত ভরাট করতে হবে শুধুমাত্র। তো এই কারণে বড়, বড় সূত্রের কিছু ছোট, ছোট ট্রিক্স তুমি হচ্ছে হয়তোবা করতে, করতে পড়ে এসেছিল আগে। সেটা হয়তোবা তুমি বইয়ের কোথাও একটা গোল্লা করে রেখেছিলে যে যদি এরকম হয় তাহলে আমি জাস্ট এই লাইনটা ইউজ করলেই হচ্ছে ম্যাথ হয়ে যাবে। যেমন আমি যদি বলি হচ্ছে, আশা করি তোমরা জানো এটা, যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি হচ্ছে পার হতে হয় শর্টেস্ট পাথে, তাহলে cos আলফার সূত্র তো আসে হচ্ছে -u/v। তো এটা কিভাবে এসেছে? এটা কিন্তু তোমার হচ্ছে প্র্যাকটিস করতে, করতে তুমি হচ্ছে এটা হয়তোবা তোমার মনে থেকে গেছে। তো এই যে শর্ট যে নোটগুলো যেটা তুমি করে এসেছো, সেটা যেকোনো সাবজেক্টের ক্ষেত্রেই হোক না কেন, এই শর্ট নোটগুলো এটা লাস্টের দিনে দেখার জিনিস। এবং এটা যদি দেখে যাও এবং এখান থেকে যদি প্রশ্ন আসে, তুমি কি পরিমাণ হেল্প পাবে তুমি এটা কল্পনা করতে পারবে না। তো শর্ট নোটগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে দেখে যেতে পারো। দেখে যেতে পারো মানে কি, দেখে যেতেই হবে এটা। কিছু দেখো না দেখো, শর্ট নোট তোমার করা সেটা অবশ্যই দেখে যাবে, ঠিক আছে? এবং এই লাইনটা খুবই জরুরি, যে লাস্টের ডেট, এটা লাস্টের যে তোমার দিনটা আছে সেটা কখনোই হচ্ছে ডিপ স্টাডি করবে না। যে আমি এখন এই টপিকটা এখন পড়তেই থাকবো, এখন এটা নিয়ে আমি হচ্ছে 3 ঘন্টা পড়বো। না, ডিপ স্টাডি দরকার নাই। তুমি প্রত্যেকটা জাস্ট পেজ উল্টাবা, এক পেজের পিছনে বেশি সময় ইউজ করবে না। আচ্ছা এই পেজে এটা আছে, আচ্ছা এটা জানি, আচ্ছা এই জিনিসটা আমার জানা নাই, তার মানে হয়তো এখানে সমস্যা ছিল, ওই সমস্যাটা দেখে নিই। ডিপ স্টাডি করা যাবে না, একেবারে হচ্ছে একটা টপিক নিয়ে পড়ে থাকা যাবে না, কারণ সময় তোমার মাথায় হাতে 24 ঘন্টা। তোমার কাছে 3টা সাবজেক্ট আছে, 3টা সাবজেক্ট তোমাকে ওভারভিউ দিতে পারতে হবে, ঠিক আছে? এবং সেটা অবশ্যই রাত 12টা 1টা পর্যন্ত না। লাস্টের দিন তোমাকে একটা ভালো একটা ঘুম দরকার। এই ঘুমার আগ পর্যন্ত রাত 9টা হাইয়েস্ট 10টা বলে আমি, খাওয়া দাওয়া করে 10টার মধ্যে ঘুমিয়ে যাও। পরের দিন উঠে তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে, ঠিক আছে? তো এই রাত 10টার মধ্যে বা রাত 9টার মধ্যে একটা হচ্ছে টাইম টেবিল তুমি ফিক্স করে নাও, যে এতটুক টাইম ফ্রেমের মধ্যে আমি এই সাবজেক্টটা পড়বো। বাট 3টা সাবজেক্টের 6টা বই তোমাকে মাস্ট কভার করতে হবে। প্লাস হচ্ছে ইংলিশের যে বোর্ড প্রশ্নগুলো আমি বললাম, সেগুলো হচ্ছে জাস্ট একবার গো থ্রু করতে পারো, ঠিক আছে? তো কখনো ডিপ স্টাডি করবা না, জাস্ট একটা ওভারভিউ দিবা। সেকেন্ড যে প্রশ্নটা সবাই করেছো, সেটা হচ্ছে এখন কি নতুন কিছু পড়বো নাকি আগেরগুলো রিভিশন দিব? এখন বলতে হচ্ছে এখন থেকে, আমি যে সময় ভিডিওটা ছাড়ছি সেখান থেকে স্টার্ট করে তোমার পরীক্ষার আগের দিন পর্যন্ত তুমি কি নতুন জিনিস পড়বে? স্ট্রিক্টলি আমি বলছি, এখন নতুন জিনিস পড়ার কিছু না, নাই। অ্যাভয়েড করো। এটা হচ্ছে একেবারে হচ্ছে, আমি বলে দিলাম যে এটা করাই যাবে না তোমাকে এখন। তুমি এতদিন যা পড়েছো বা যা তুমি বাদ দিয়ে এসেছো, সেটা এখন পড়ে কি একটা লাভ করবা? এটা এখন যদি এই 7-8 দিনে পড়ো, তোমার একটা ভালো একটা সময় নষ্ট হবে। প্লাস হচ্ছে এই যেটা জিনিস তুমি পড়বা, এই 6-7 দিনে হয়তোবা তোমার ভালো হচ্ছে লার্নিংও হবে না। তো দরকার নেই। তুমি যে কাজ করতে পারো, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মধ্যে যেই সাবজেক্টটা তোমার হচ্ছে স্ট্রেংথ, মনে করো আমি যদি বলি আমার হচ্ছে ফিজিক্স খুবই ভালো লাগে, আমি ফিজিক্সে হচ্ছে আমি 25টার মধ্যে আমি 20টা আনসার করে আসতে পারবোই। এতটুকু কনফিডেন্স যদি তোমার থাকে, তাহলে যতটুকু তোমার স্ট্রেংথ আছে সেইটাকে হচ্ছে বারবার হচ্ছে জোর দাও, এবং সেটাকে হচ্ছে তুমি আরো শক্ত করে ফেলো, যাতে করে 20টা কেন, 25-এর মধ্যে তুমি যাতে হতে 23-24টা পর্যন্ত আনসার করে আসতে পারো। তো যেই সাবজেক্টে তোমার স্ট্রেংথ আছে সেটাকে এখন বিল্ড আপ করা দরকার। এই কারণে আমি বলছি যে তোমার কনসেপ্টের উপর স্ট্রেংথ নিয়ে আসো, যেটা তুমি অলরেডি অলরেডি যা যা তুমি পড়ে এসেছো, পড়া জিনিসগুলো কি হচ্ছে আবার রিভিশন দাও। রিভিশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অবশ্যই তুমি নতুন জিনিস একেবারে পড়বে না। রিভিশন দেওয়ার মধ্যে কি কি পড়বো? আমি একটু যেগুলোকে বললাম, যে ফর্মুলাগুলো পড়বো, বিভিন্ন সাবজেক্টের যে ফর্মুলাগুলো, ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো আছে সেগুলো অবশ্যই পড়বো। কিছু কি কনসেপ্ট পড়বো, কিছু ফিজিক্সের ক্ষেত্রে কিছু সূত্রের ডেরিভেশনগুলো পড়বো। ম্যাথের ক্ষেত্রে ডেরিভেশন দেখার দরকার নেই, সূত্র দেখো, শর্টকাট কিছু রুল আছে বইয়ের ভেতরেই দেয়া আছে। আলাদাভাবে তোমাদের কোন কোথা থেকে শর্টকাট পড়ার দরকার নেই, শর্টকাট থেকে বের হয়ে আসো, ঠিক আছে? কিন্তু ম্যাথ করতে করতে তুমি নিজে থেকেই বুঝতে পারছো, আচ্ছা এটা এরকম হলে তো এটাই সবসময় হচ্ছে, তাহলে এটাই হচ্ছে শর্টকাট। তো নতুনভাবে শর্টকাট মুখস্থ করতে যেও না আবার, ঠিক আছে? এটা করতে করতে তোমার এক্সপিরিয়েন্স থেকে যেটা এসেছে, তোমাদের বইয়ে হচ্ছে সূত্রগুলো প্রমাণ করতে করতে দেখা যায় যে কিছু একটা লাইনে আটকে গেছে, যেটা ছোট সূত্র। ম্যাথের ক্ষেত্রে বিশেষ করে আমি যদি বলি বলবিদ্যা, যেটা স্থিতিবিদ্যা বা গতিবিদ্যার যে চ্যাপ্টারটি আছে, সেখান থেকে বই থেকে হুবহু ম্যাথ তুলে দেয়। বাট ওই সময়ের মধ্যে তুমি হচ্ছে অত বড় ম্যাথ হয়তো সলভ করতে পারবে না। কিন্তু একটা ম্যাথ সলভ করতে করতে তোমার এমন হয়ে গিয়েছে যে ওই ম্যাথটা তুমি আনসার একেবারেই জানো, যে একটা গাড়ি হচ্ছে একটা ত্বরণে যাচ্ছে, তারপর একটা মন্দনে যাচ্ছে, মাঝখানে কোন পয়েন্টে তার বেগের মানটা সর্বোচ্চ হবে। তো ওইটা তুমি দেখবে গতিবেগে এই টাইপের প্রশ্ন আসে, যে
এ ত্বরণে যাচ্ছে একটা অংশ, বি ত্বরণে যাচ্ছে আরেকটা অংশ, তাহলে সর্বোচ্চ বেগের মান কত? ওখানে এ এবং বি দিয়ে একটা সর্বোচ্চ বেগের একটা সূত্র তৈরি চলে এসেছে। তো ওই জিনিসটা আমি যদি হচ্ছে ম্যাথ আকারে তোমাকে দেই, এ আর বি এর জায়গায় তোমাকে যদি ভ্যালু দিয়ে দেই এবং তোমার ওই ম্যাথটা করতে করতে যদি আনসারটাই মুখস্থ হয়ে থাকে আগে থেকে, তুমি দেখবা যে তুমি অনেকের থেকে 5-6টা এমসিকিউ এগিয়ে গেছো শুধুমাত্র ওই একটা ফর্মুলা মনে রাখার জন্য। ঠিক আছে? স্থিতিবিদ্যায় কিছু জিনিস আসে যে একটা হচ্ছে বৃত্তের অন্তবৃত্ত বরাবর 3টা ভেক্টর বা 3টা বল যদি কাজ করে এবং তারা যদি সাম্যাবস্থা থাকে, তাহলে 3টা বলের মধ্যে যে অনুপাত, এটার ভ্যালু কত? তাহলে পি অনুপাত কিউ অনুপাত আর সমান একটা সূত্র চলে এসেছে। ওই সূত্র কিন্তু ম্যাথ করে এসেছে, বাট তোমার ম্যাথটা এতবারও তুমি করেছো যে করতে করতে ওটা তোমার মাথায় গেঁথে গেছে যে এই ম্যাথটা আসলে আনসারটা এটাই হয়। এবং ওই আনসারটা যদি তোমার মনে থাকে, সেম প্রশ্ন যদি তোমার হচ্ছে ইয়েতে আসে, অ্যাডমিশন টেস্টে আসে, এবং সেই অ্যাডমিশন টেস্টে আসার পরে ওটা যদি তুমি শুধু জাস্ট আনসারটা না করে শুধুমাত্র প্রশ্ন দেখেই বলে দিতে পারো এটার আনসার এটা হবে, তুমি অনেকের থেকে 6টা এমসিকিউ এগে থাকলা। কিন্তু অনেকে হচ্ছে ওই ম্যাথটা জানে যে পারবো, কারণ আমি বইয়ে করে এসেছি, তারা সলভ করা শুরু করবে, সলভ করে করে আলটিমেটলি তারা সলভ করতে পারবে, বাট ওই টাইমে তুমি আরও হচ্ছে 4-5টা এমসিকিউ এক্সট্রা দাগিয়ে ফেলতে পারবে। এই ছোট ছোট জিনিসগুলো তুমি যদি এখন থেকে ফোকাস করো, আমার মনে হয় তোমরা অনেক ভালো করবে। ঠিক আছে? তো এই জিনিসগুলোকে মাথায় রাখবা। এইটার কারণেই হচ্ছে অনেকে, আমি বলি না যে এই এখনকার এক্সামগুলো, এইটা কিন্তু হচ্ছে কে পারো বা না পারো এটার খেলা না। এখানে খেলাটা হচ্ছে কে কত স্পিডি এবং কে কত কম সময়ের মধ্যে দ্রুত আনসার করতে পারে। এবং তার জন্য তোমার করতে করতে তোমার এক্সপিরিয়েন্স থাকে, তোমার মেমোরাইজিং কিছু স্কিল লাগবে। এটা থাকলে তো অবশ্যই বেটার। যারা টপ করে তারা কিভাবে করে? তোমার থেকে কি এক্সট্রাঅর্ডিনারি কিছু গড গিফটেড আছে, বাট হাতে গোনা কয়েকজন, তাদেরকে তুমি এক্সাম্পল বলতে পারবে না, 1% মানুষ। বাট ম্যাক্সিমাম মানুষ যারা হচ্ছে টপে থাকে, তারা হচ্ছে অনেক হার্ড ওয়ার্কিং। ওরা এতবার ম্যাথটা প্র্যাকটিস করে যে এক একটা প্র্যাকটিস করতে করতে এটার আনসার কত হবে এটা করতে করতে তাদের মুখস্থ হয়ে গেছে। ওই প্রশ্ন ওকে দিবা, ওকে আর আনসার করা লাগবে না, সে হচ্ছে ডিরেক্ট আনসার বলে দিবে এটা হচ্ছে এটাই হবে। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে ফোকাস করতে পারো তোমরা। এবং অবশ্যই নিজেকে হচ্ছে টেস্ট করো, এই 7 দিন নিজেকে টেস্ট করো। কিভাবে টেস্ট করবে? মক টেস্ট করবে। মানে নিজেকে প্রত্যেকদিন হচ্ছে একটা করে প্রশ্ন ধরো, এই 7 দিনের প্রতিদিন ধরো 1 থেকে 2টা সালের। মনে করো আজকে তুমি হচ্ছে 22-23-এর প্রশ্ন ব্যাংক ধরবে। 22-23-এ যে 100টা প্রশ্ন এসেছে, সেটা তুমি 3 ঘন্টা টাইম ধরে বা হচ্ছে মোটামুটি একটা টাইম নিয়ে যে নিজেকে টেস্ট দাও যে তুমি আসলে কতটুকু আয়ত্তে আনতে পারছো। তো যদি হচ্ছে তোমার অফলাইন কোনো কোচিং থাকে, আমি রিকমেন্ড করবো এই 7-8 দিনে কোচিংয়ে যাওয়ার দরকার নেই। নিজে নিজে দাও, নিজেকে সময় দাও। তোমার কাছে যে প্রশ্ন ব্যাংকগুলো আছে, এটাই তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংক এবং মেইন বই, এটাই তোমার হচ্ছে এখন আলটিমেট টেক্সট বুক। এর থেকে বাইরে যদি কিছু পড়ে থাকো, দ্যাটস খুবই ভালো। কিন্তু যদি পড়ে না থাকো, নতুনভাবে পড়ার কোনো প্রশ্ন আসে না। ঠিক আছে? তো মক টেস্ট দিবা, নিজেকে হচ্ছে টেস্ট করো যে কতটুকু তুমি পারছো, এবং তোমার যে ভুলগুলো আছে সেগুলো একটু অ্যানালাইজ করা শিখো যে কোন জায়গায় ভুলটা করলে তুমি। যখন তুমি আনসারগুলো দেখবে বুঝতে পারবে যে এই জায়গায় আমার ভুলটা হয়েছে, তো এটা মার্ক করে রাখো। ওটা তোমার লাস্টের দিনের প্রিপারেশনে কাজে লাগবে যে এই জায়গায় তুমি ভুল করেছিলে, হয়তো পরীক্ষার হলে সেম টাইপের প্রশ্ন আসলে আবার করতে পারো, বাট যাতে করে না করো এই কারণে তুমি মার্ক করে রেখেছো। ঠিক আছে? এখন আমি বলবো লাস্ট 7 দিনে তুমি কি করবে, এই 7 দিনের এই প্ল্যানটা। আমি যদি বলি 1 থেকে 5, আমি এখন থেকে যেগুলো কথাগুলো বললাম সেগুলোই করবো। ডে 1 টু ডে 5, আজকে থেকে শুরু করে 5 নাম্বার দিন পর্যন্ত, লাস্ট মানে পরীক্ষার আগের দিন থেকে আমি হিসাব করি, আগের দিন থেকে 1 থেকে 5 দিন পর্যন্ত প্রত্যেক দিন একটা করে সাবজেক্ট হচ্ছে রিভাইজ দেওয়ার হচ্ছে ট্রাই করো। যে 1 থেকে 5 দিন প্রতিদিন একটা করে সাবজেক্ট মোটামুটি রিভিশন দেওয়ার ট্রাই করো। আজকে আমার টার্গেট হচ্ছে ফিজিক্সটা আমি কভার করবো। সম্পূর্ণ ফিজিক্স দরকার নেই, দরকার হলে ফিজিক্স ফার্স্ট পেপার তুমি কভার করবা, এবং এই রিলেটেড যে কোনো জিনিস তুমি হচ্ছে রিভিউ করবা। ঠিক আছে? কিছু কিছু হাতে লিখে করতে পারো, বাট ম্যাক্সিমাম হচ্ছে তুমি হচ্ছে বুঝে বুঝে চিন্তা করবা যে এই প্রশ্নটা আসলে আমি এভাবে আনসার করব। যে প্রসেসটা মাথায় নিয়ে রাখবা, কিছু জিনিস হাতে হাতে করবা, এবং অবশ্যই আমি যে বললাম মক টেস্ট দিবা, হয়ে যাবে। ঠিক আছে? অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আমি বারবার বলছি এটাকে ফোকাস করো, খুব বেশি ফোকাস করো, এটা কাজে দিবে তোমার। ঠিক আছে? ডে 6, তোমার পরীক্ষার আগের আগের দিন, সেই দিনটাতে তোমাকে কি হচ্ছে কুইক রিভিশন দিতে হবে। তুমি অলরেডি 1 থেকে 5 দিন পর্যন্ত তোমার 6টা সাবজেক্টই কভার করা উচিত বা করতে হবে। ঠিক আছে? লাস্টের তারপরের দিন 6 নাম্বার দিনে তোমার হচ্ছে একটা কুইক রিভিউ দিতে হবে, এবং 7 নাম্বার দিনে কি করতে হবে সেটা আমি বললাম। এই 7 নাম্বার দিনের ঘটনাটা পরীক্ষা ঠিক আগের রাত বা আগের দিন, টোটাল দিনে তোমার করণীয় কি, তো এগুলোই হচ্ছে এখানে আমি লিখেছি। ঠিক আছে? তার মধ্যে বেসিক যেটা সবচেয়ে বেশি যেটা তোমার হচ্ছে ফোকাস করতে হবে, তোমার তৈরিকৃত শর্ট নোট বা শর্ট ট্রিক্স, যেটা হচ্ছে তুমি আগে থেকে করে এসেছো। নতুনভাবে কোনো শর্ট কাটে ফাঁদে পড়ো না,
কোনো শর্টকাট মুখস্থ করতে যেও না এখনো, কারণ হচ্ছে মুখস্থ করতে গিয়ে পরীক্ষার হলে একটা শর্টকাট আরেকটা জায়গায় বসায় দিবা, দেখবা যে অপশনে একটাও নাই, মিলছে না আনসার। ঠিক আছে, তো প্যানিক হওয়ার দরকার নেই এখন, এবং পড়ার দরকার নেই এগুলো। নিজেরগুলো পড়ো, কখনো মানুষের শর্টকাট পড়বা না, নিজে করতে করতে যে শর্টকাট তৈরি হবে সেটা পড়বা। দেখো, নেক্সট যে প্রশ্নটা সবসময় করে যে ইংরেজি অংশটুকু কিভাবে পড়বো, না দাগালে কিন্তু সমস্যা হবেই না। আমি কিন্তু এর আনসার অলরেডি দিয়ে দিয়েছি, যে শুধুমাত্র এই যে ইংলিশ যে প্রশ্নটুকু আছে, এটা তোমার হচ্ছে শুধুমাত্র র্যাঙ্ক বুস্ট করতে পারে, বাট শুধু ইংলিশ তোমাকে কখনো চান্স পাওয়াতে সাহায্য করবে না। তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথেই ভালো না হও, শুধুমাত্র ইংলিশ দিয়ে কিছুই হবে না। ঠিক আছে, তো ইংলিশটা কীভাবে পড়বে এটা আমি বললাম একটু আগেই, যে তুমি হচ্ছে প্রশ্ন ব্যাংকে আপাতত হচ্ছে ফোকাস করো, বেশি সময় নেই। তুমি হচ্ছে অলরেডি যতটুকু ইংলিশ তুমি এতদিন ধরে পড়াশোনা করছো, যতটুকু ইংলিশ জানো, অতটুকু বেসিক যদি তোমার থাকে, তুমি যারা যারা হচ্ছে তোমরা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো, যারা তোমরা হচ্ছে পরীক্ষায় বসছো, যারা চান্স ফাইনালি পাবা, আমার বিশ্বাস তোমাদের ইংলিশ স্কিল যতটুকু দরকার ততটুকু সবারই আছে, এবং এটা আনসার করার মতো যথেষ্ট আছে। যদি তোমরা সময় পাও অবশ্যই আনসার করবে, বাট একেবারে ওভারলুক করার দরকার নেই। একটু হচ্ছে চোখ বুলিয়ে নিতে পারো যে হয়তোবা এটা হতে পারে যে তোমাদের বেলায় প্রশ্নটা বেশি সহজ এসেছে, বাট তুমি জাস্ট স্কিপ করার কারণে, একেবারে না দেখার কারণে তুমি হচ্ছে 50 মার্কস থেকে আউট হয়ে গেছো। ঠিক আছে, তো 50 মার্কস কিন্তু অনেক বড় একটা রোল প্লে করতে পারে। 50 মার্কস কিন্তু হিউজ একটা মার্কস। ঠিক আছে, বাট এটা শুধুমাত্র 50 মার্কস দিয়ে কিন্তু চান্স হবে না। যাদের চান্স হবে সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ দিয়েই হয়ে যাবে, বাট এটা তোমার হচ্ছে র্যাঙ্ক হচ্ছে বুস্ট করতে পারে। ঠিক আছে, এগুলোই বললাম যে বেসিক ইংলিশ যদি জানা থাকে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি জানা থাকে, তাহলে হচ্ছে হয়ে যাবে, এক্সট্রা কিছু লাগবে না। এরপরে যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংকের এমসিকিউ এর পাশাপাশি কি রিটেন প্রশ্ন নিতে হবে? অবশ্যই নিতে হবে। শুধুমাত্র এমসিকিউ দিয়ে সিকিউর বা আমি যদি কুয়েটের কথা বলি, এখন কুয়েটে চান্স হবে না, কারণ এমসিকিউ যে প্রশ্নগুলো, যেই টাইপের এমসিকিউ বাকি ইউনিভার্সিটিগুলোতে আসে বা বুয়েট প্রিলিতে আসে, সেটা হচ্ছে লো স্ট্যান্ডার্ড। লো স্ট্যান্ডার্ড কীভাবে? কারণ কম টাইমে তোমার যে স্পিডটা তোমার দেখবে যে তুমি কত স্পিডে হচ্ছে অ্যাকুরেটলি আনসার করতে পারছো। ঠিক আছে, কত শর্ট টাইমের মধ্যে। তো এটা এখানে দেখবে না, শুধুমাত্র স্পিড দেখে লাভ নেই, তোমার অ্যাকচুয়ালি পুরো প্রসেসটা করতে হবে। তো তুমি যেটা করবা, শুধুমাত্র এমসিকিউ তো অবশ্যই না, রিটেন মাস্ট তোমাকে সলভ করতে হবে। তোমাকে মাস্ট হচ্ছে রিটেন সলভ করতে হবে, এবং এই রিটেনগুলোকে হাতে লিখে লিখে সলভ করতে হবে। এমন না যে তুমি হচ্ছে স্কিপ করে 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 করলা, মানে 1-2 লাইন জাম্প করতে পারো, সেটা তো অন্য ইস্যু, তাড়াতাড়ি করার জন্য সেটা তো অবশ্যই ভালো, বাট তোমাকে প্রত্যেকটা যখন তুমি প্র্যাকটিস করবে, প্রত্যেকটা লাইন লিখে লিখে প্র্যাকটিস করবে। ঠিক আছে, মানে স্কিপ করে করতে পারো, বাট হাতে লিখে করবে। মনে করো যেন তোমার একটা রিটেন প্রশ্ন এসেছে, তখন তুমি যেভাবে করতে সেভাবে তুমি করবে, এতে করে তোমার আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো হবে, এবং পরবর্তী যে রিটেন প্রশ্নগুলো, এক্সামগুলো আছে, সেগুলো তো হেল্প করবে আলটিমেটলি। ঠিক আছে, তো অবশ্যই তোমাকে রিটেন কোশ্চেন পড়তেই হবে, না বাদ দিয়ে কখনোই যাবে না। কারণ আমি বলেছি যে কোয়েশ্চেনের যে মার্কিং যে প্যাটার্নটা আছে, সেখান থেকে বোঝা যায় যে ম্যাক্স 80 to 90% কোয়েশ্চেন রিটেন বেসড কোয়েশ্চেনই এমসিকিউ আকারে আসবে। ঠিক আছে, এমসিকিউ বেসড বা শর্ট টাইপের এমসিকিউগুলো আসবে না তোমার। ঠিক আছে, ওইটাই লিখেছি যে এমনভাবে প্রিপেয়ার করো, এমনভাবে নিজেকে প্রিপারেশন নাও যেন তুমি হচ্ছে ডেসক্রিপটিভ অর্থাৎ লং কোয়েশ্চেনের কোনো রিটেন এক্সাম দিতে যাচ্ছ, কিন্তু প্র্যাকটিস করতে হবে এমনভাবে যাতে করে তুমি শর্ট টাইমের মধ্যে সেটা করতে পারো, যাতে করে আনসারটা খুব কুইকলি করা যায়। ঠিক আছে, প্রিপারেশন নাও রিটেনের মতো করে, বাট তাড়াতাড়ি যাতে করে করতে পারো, এই কারণে তোমার করা যে শর্ট ট্রিক্সগুলো আছে সেগুলো কাজে আসবে। লাস্ট আজকের কোয়েশ্চেন যেটা হতে পারে সেটা হচ্ছে কাট অফ মার্কস কত হতে পারে। এই কোয়েশ্চেনটা একটু হাস্যকর, কারণ কাট অফ মার্কস আসলে কখনোই প্রেডিক্ট করা যায় না। তুমি কোনো এক্সামেরই কাট অফ মার্কস প্রেডিক্ট করতে পারবে না, এক্স্যাক্টলি কখনো বলতে পারবে না। অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আসলে কাট অফ মার্কস কত হবে। সেটা হচ্ছে এক্সামটা কত ডিফিকাল্ট হয়েছে, যে এবার প্রশ্ন অনেক হার্ড হবে, কাট অফ মার্কস অনেক কম হবে। ইভেন 40% মার্ক পেয়ে হচ্ছে স্টুডেন্ট চান্স পাবে এবং ভালো ভালো সাবজেক্ট পাবে। প্রশ্ন যদি ইজি হয়, 70% মার্কস পেয়েও চান্স পাবে না অনেকে, বেশি ইজি করে ফেলেছে। এটা হয় না, 70% হিউজ একটা মার্কস, এটা হয় না। যত প্রশ্ন সহজ বা এই হোক, মোটামুটি যদি ভালো কোয়েশ্চেন হয়, আমার মত হচ্ছে যে এটা হচ্ছে একটা সেফ স্কোর। 60 to 65% একটা সেফ স্কোর, প্রশ্ন যেমনই হোক, বাট এটা ভ্যারি করতে পারে। এটা কিন্তু আমি কখনোই বলতে পারবো না যে হ্যাঁ আমি 60% আনসার করে আসি তার মানে হচ্ছে আমি চান্স পাবোই। এটা তুমি কল্পনা করে যাচ্ছই বা কেন? পরীক্ষার হলে তুমি কি কখনো কল্পনা করে যাও যে আমি 100 না, আমি 60-এর জন্য, 60 মার্কের জন্য হচ্ছে আমি প্রিপারেশন নিয়ে যাব? তুমি 60-কে তুমি কেন বেঞ্চ মার্ক ধরছো? তুমি কল্পনা করো, ঠিক আছে 100% আনসার করতে বলছি না,
কেউ পারবে না, যে টপ করবে সেও পারবে না 100 আনসার করতে। তুমি 100 টার্গেট না করো, তুমি অন্তত 80 বা 85 তো টার্গেট করো। তুমি যদি 80 বা 85 টার্গেট করো যে ঠিক আছে আমি এতটুকু তো আনসার করার টার্গেট করছি, তাহলেই তুমি হয়তো বা 60% কারেক্ট করতে পারবে। তুমি যতগুলো আনসার করছো তার যে 100% কারেক্ট এর গ্যারান্টি কি? এখানে তো পার্শিয়াল মার্কিংও নাই। মেইন সমস্যাটা এখানেই যে বুয়েট ব্রিটেনে তুমি হচ্ছে তোমাকে নিজেকে জাহির করতে পারো। সেম কোয়েশ্চেন আসছে কুয়েটে, সেম কোয়েশ্চেন আসছে বুয়েটে, বাট বুয়েটে তুমি তো লিখে লিখে করছো, এই কারণে তোমার হচ্ছে যে আহ, তোমার কি পরীক্ষক সে কিন্তু দেখতে পাচ্ছে যে তুমি আসলে কোন কোন প্রসেস ফলো করে এখানে এসেছো। তো প্রসেসের উপর তোমার সূত্রের উপর মার্ক আছে 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 তোমার হচ্ছে কি বলবো পার্শিয়াল মার্কিং আছে কিছু, তোমার হচ্ছে ভ্যালুগুলো পুট করার জন্য আছে, আনসারটা হচ্ছে বের করার জন্য কিছু আছে। তো আলাদা আলাদাভাবে তুমি পার্শিয়াল মার্কিং হচ্ছে পাচ্ছ, বাট এখানে কি করবা? সেম কোশ্চেন তো এখানে আসছে, বাট এখানে পার্শিয়াল মার্কিং বলে কিছু নেই। তো তুমি বুঝাবা কি হবে? বোঝানোর কোনো ওয়ে নাই। সেটা কি তুমি পাশের দেখে লিখছো, নাকি হচ্ছে জাস্ট আন্দাজে হচ্ছে একটা বৃত্ত ভরার কোশ্চেনটা করে করে তুমি অ্যাকচুয়ালি সলভ করে করেছো? কারো বোঝার ওয়ে নেই। ঠিক আছে? তো এই কারণে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আসলে বলা পসিবল না কাট অফ মার্কস আসলে কত হবে, কারণ এটা আসলে বলাটা খুবই টাফ। এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ পরীক্ষা কিরকম এসেছে তার উপরে, কিরকম হচ্ছে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তার উপরে, স্টুডেন্টদের ক্যালিবারের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? বাট প্রশ্ন মোটামুটি 60 to 65 যদি করো, আমার মনে হয় প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয় যেরকম হয়ে আসছে, সেরকম যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, 60 to 65% যদি কেউ পায়, সে শুধু চান্সই পাবে না, মোটামুটি একটা ভালো র্যাঙ্ক আমি আশা করতে পারি। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের মোটামুটি যে কোয়েশ্চেনের যে আনসারগুলো সেগুলো দেওয়ার ট্রাই করলাম, এবং আমরা হচ্ছে কিছু প্রশ্নের অ্যানালাইসিস দেখলাম কেমন আসে। আশা করি এই 7 দিন তোমরা যদি এভাবে পড়ো কোনো সমস্যা হবে না, খুব ইজিলি হচ্ছে কুয়েটকে কভার করতে পারবে। কারণ তুলনামূলকভাবে বুয়েটের থেকে কুয়েটের কোয়েশ্চেনগুলো বা বাকি যে ইউনিভার্সিটিগুলোর কোয়েশ্চেন আছে সেগুলো তুলনামূলক সহজ হয়, এবং পরীক্ষার হলে তুমি যদি নিজেকে মাথা ঠান্ডা রেখে আনসার করতে পারো, আমার মনে হয় না কেউ তোমাদেরকে আটকাতে পারবে। তো এই হচ্ছে আজকের জন্য কুয়েট অ্যাডমিশন টেস্ট 2024-25 এটার কোয়েশ্চেন অ্যানালাইসিস, এবং হচ্ছে এক্সামে কী টাইপের স্ট্র্যাটেজি এবং এই লাস্ট মোমেন্ট যে প্রিপারেশনগুলো আছে সেই প্রিপারেশনগুলো কীভাবে নিতে পারো সেই জিনিস নিয়ে আমরা কথা বললাম। তো আজকে এখানে রাখবো আমি। পরবর্তী দিনে হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো হচ্ছে ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।